প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্যে। আমাদের শিপিং কর্পোরেশনের জাহাজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা, নিশ্চয়ই আপনারা এই নামটির সঙ্গে পরিচিত। প্রিয় দর্শক শ্রোতা, প্রায় 1 মাস আগে এই জাহাজটি আলোচনায় আসে, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা করে। তখন আমাদের এই জাহাজটি পারস্য উপসাগরে ছিল। আর গত 11 মার্চ আলোচনায় আসে এই জন্যে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চেষ্টা করছিল জাহাজটি ফিরিয়ে আনবার জন্যে, কিন্তু তারা ব্যর্থ হয়, কূটনৈতিকভাবে ব্যর্থ হয়। আইআরজিসি অনুমোদন দেয়নি বাংলাদেশি জাহাজটিকে হরমুজ প্রণালী পার হবার জন্যে। তো জাহাজটি সেখানে আটকা পড়ে। 11 মার্চ থেকে কিন্তু ওখানেই আছে, পারস্য উপসাগরে। তো তারা একটি কাজ মাঝখানে করেছে, সেটি হলো ফিরে গিয়ে যেখানে আটকে পড়েছিল সেখান থেকে উল্টো গিয়ে সৌদি আরবের একটি বন্দর থেকে 37,000 টন সার নেয়, লোড করে, এবং প্ল্যান ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাবে। সেইভাবে চেষ্টা করছিল এগোবার। আর ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর বুধবার সকালে আবার চেষ্টা করে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে, এবং মাঝখানে ইরানি বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, রেডিওতে যোগাযোগ হয়। উল্লেখ করা প্রয়োজন যে এই জাহাজটিতে 31 জন নাবিক আছেন, বাংলাদেশি নাবিক সবাই। তো তারা চেষ্টা করেন আইআরজিসির সঙ্গে যোগাযোগ করতে, যাতে তারা অনুমতিটি পেতে পারেন হরমুজ প্রণালী নিরাপদে পার হবার জন্য। তো দুঃখজনকভাবে বৃহস্পতিবার রাতে আইআরজিসি সেই অনুমোদন দেয়নি, প্রত্যাখ্যান করেছে তাদের সেই অনুরোধকে। আর আজ বাংলাদেশ সময় বিকেল 5:30টার দিকে সেই জাহাজটিকে দেখা যায় পারস্য উপসাগরে হরমুজ প্রণালী থেকে 30 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। 30 নটিক্যাল মাইল হলো কিলোমিটারের হিসেবে প্রায় 55 বা 56 কিলোমিটার। তো সেই দূরত্বে জাহাজটি আটকা পড়ে এবং আবার তারা সেখানে নোঙর করে অপেক্ষা করতে থাকে যে কখন আবার আইআরজিসির অনুমতি পাওয়া যায়। কারণ ইতিমধ্যে তারা একটি অ্যাসাইনমেন্টে আছে, কেপটাউনের উদ্দেশ্যে রওনা হবার কথা, কিন্তু পারছে না। তো এখন কথা হলো, হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারছে না কয়েকশো জাহাজ। আজকে পর্যন্ত জানা গেল যে সেই জাহাজের সংখ্যা কয়েকশো। আগে অনেক বেশি ছিল, কিছুটা কমেছে, বাট বাকি জাহাজগুলো কিন্তু এখনও সেখানে আটকা পড়েছে, অনুমতি পাচ্ছে না। তো ইরান যে দেশগুলোকে মিত্র মনে করছে, তারা আগেই জানিয়েছে। খুব ইন্টারেস্টিংলি তারা যে বক্তব্য দিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কয়েকদিন আগেই বলেছিলেন, আব্বাস আরাকচি কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে হরমুজ প্রণালী আসলে খোলা আছে, এটি বন্ধ নেই, খোলা আছে সবার জন্যে, শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্রদের জন্য খোলা নেই। খুব মজা করে বলেছিলেন তিনি কথাটি। তো এখন এই বক্তব্যের সঙ্গে বৃহস্পতিবারের বাংলাদেশের এমভি বাংলার জয়যাত্রা জাহাজের অনুমতি পাবার যে চেষ্টা এবং সেটি ব্যর্থ হওয়া, তাহলে এই দুটো বিষয়কে মেলালে কি দাঁড়ায়? ইরানের বক্তব্য হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ আর সবার জন্য খোলা। তাহলে বাংলাদেশকে তারা চিন্তা করছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এলাই হিসেবে। তারা বন্ধু দেশ মনে করছেন আর ইরান বাংলাদেশকে। তো একসময় আমরা জানতাম ইরান বাংলাদেশের খুব ভালো বন্ধু দেশ। এখনও ইরানের সঙ্গে আমাদের নানা রকম দ্বিপাক্ষিক অ্যাফেয়ার্স আছে। আমাদের অনেক ছাত্রছাত্রী ইরানে পড়াশোনা করছে, ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এর বাইরেও ওয়েজ আর্নার্স যাদেরকে বলি আমরা, অর্থাৎ বিদেশে চাকরি বাকরি করে জীবিকা নির্বাহ করেন, ফরেন কারেন্সি আর্ন করেন, এমন অনেক লোক আছেন আমাদের বাংলাদেশি, ইরানে তারা জব করছেন। তো এখন সেই বন্ধু দেশটি হঠাৎ করে আমাদের যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের এলাই কেন মনে করছে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, তাহলে নিশ্চয়ই আমাদের মনে পড়বে 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা করল, তারপর পর নিয়ম অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশ অফিশিয়াল স্টেটমেন্ট দিল সেই হামলার নিন্দা করে। আর এটি হয়ে থাকে যে কোনো হামলা বা এরকম আন্তর্জাতিক হস্তক্ষেপের ক্ষেত্রে এরকম স্টেটমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশ দিয়ে থাকেন। যারা শান্তির পক্ষের লোক তারা এইসব স্টেটমেন্ট দিয়ে থাকেন। বাংলাদেশের জন্য ব্যাপারটি ছিল একেবারেই টিপিক্যাল একটি ব্যাপার।
তো নিয়ম অনুযায়ী বাংলাদেশকেও দিতে হবে। তো বাংলাদেশ একটি স্টেটমেন্ট ইস্যু করে, সরকারি যে স্টেটমেন্টটি আছে অফিসিয়াল স্টেটমেন্ট, সেখানে খুব হৃদয়গ্রাহী ভাষায় সেই স্টেটমেন্টটি দেওয়া হয়। চমৎকার ভাষা, শব্দ চয়ন, বাক্য গঠন অসাধারণ, সব ঠিক ছিল, কিন্তু মাঝখানের কয়েকটি লাইন ঝামেলা করেছে, বেশ ভালো রকমের ঝামেলা। আর এইটি আমাদের একটি বাংলা প্রবাদ বাক্য মনে করিয়ে দেয়, ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। তো বাংলাদেশের সেই স্টেটমেন্টে একটি বারের জন্য বাংলাদেশ সাহস পায়নি, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সাহস পায়নি কে হামলা করেছে সেই কথাটি পর্যন্ত বলতে। আপনারা যারা সেই অফিসিয়াল স্টেটমেন্ট দেখেছেন তাদের নিশ্চয়ই বিষয়টি জানা আছে। একটি বারের জন্য তারা উচ্চারণ করবার সাহস পায়নি যে যুক্তরাষ্ট্রের হামলাকে নিন্দা করছি, ইসরায়েলের হামলাকে নিন্দা করছি। কে হামলা করেছে সেটির নাম নেয়নি, বলা হয়েছে ইরানে হামলায়। আচ্ছা, ভালো কথা। চায়নার মতো দেশ কাউকে সরাসরি মেনশন করেনি, খুবই টেকনিক্যালি তারা উত্তর দিয়েছে, তারা স্টেটমেন্ট দিয়েছে। চায়না বলেছে সব পক্ষকে সংযম অবলম্বন করবার অনুরোধ করা হচ্ছে, সব দেশকে অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাবার অনুরোধ করা হচ্ছে, এবং যুদ্ধ নয়, শান্তির পথই একমাত্র পথ, এবং সেটি হতে হবে নেগোসিয়েশন এবং ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জের মধ্য দিয়ে। এইভাবে কথা বলেছে চায়নার মতো দেশ। চায়না ইরানের বিরাট এলাই এবং চায়না একটি পরাশক্তি। সেই চায়নাও কারো নাম নেয়নি, কূটনৈতিকভাবে বিষয়টি এড়িয়ে গেছে। আর বাংলাদেশের স্টেটমেন্টে যেটি বলছিলাম যে স্টেটমেন্ট ভালোই ছিল, কয়েকটি লাইন মাঝখানে ঝামেলা করেছে। সেখানে সরাসরি ইরানকে দোষারোপ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই যুদ্ধে ইরান ভিকটিম, ইরানের সভরেনিটি বা সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে, যেটি একটি যুদ্ধাপরাধ। আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কাজ করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা যুদ্ধাপরাধী। তো সেখানে ভিকটিমকে দোষারোপ করেছে বাংলাদেশ সেই স্টেটমেন্টে। আমি দু একটি লাইন আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারছি না, আপনারাও হয়তো অতীতে পড়েছেন, সেটি আবার মনে করিয়ে দিচ্ছি, মেমোরি রিফ্রেশ করবার চেষ্টা করছি। পুরো স্টেটমেন্টে আমি পড়ব না, আপত্তিজনক যে লাইনগুলো সেগুলো আমি পড়ছি। দ্য স্টেটমেন্ট অলসো কন্ডেমড the violation of sovereignty of several countries in the region, including Bahrain, Iraq, Jordan, Kuwait, Qatar, Saudi Arabia and the United Arab Emirates. তো বাংলায় যদি দেখি তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে এই স্টেটমেন্ট নিন্দা করছে এই দেশগুলোর সার্বভৌমত্বের লঙ্ঘনকে, অর্থাৎ বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত, এই দেশগুলোর সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে, ভায়োলেশন হয়েছে। বাংলাদেশ সেটি কন্ডেম করছে, নিন্দা করছে। একবার ভেবে দেখুন, ইরান নিজে এখানে ভিকটিম, আপনি ভিকটিমকে নিন্দা করছেন, কন্ডেম করছেন। এই আপনার কূটনীতি, এই আপনার কূটনৈতিক সাফল্য, এই আপনার ফরেন মিনিস্ট্রি, এই আপনার সরকারি স্ট্যান্ড পয়েন্ট। তো এই কূটনীতি দিয়ে কি এখন বাংলাদেশ চলতে পারবে? আন্তর্জাতিক পরিমণ্ডলে সুবিধা করতে পারবে? ইরানের সঙ্গে মাত্রই ঝামেলা শুরু হলো, আগামী দিনগুলোতে কি হবে? কূটনীতিতে কূটকৌশল কোথায়? কূটনীতি কথাটি এসছে কোত্থেকে? আর সেই জিনিসটি এখানে মিসিং আছে। সব কিছু আছে কিন্তু কূটকৌশল নেই। কূটকৌশল তো থাকতে হবে, কূটনীতিতে নেই। তো এখন ইরান আগে থেকে ঘোষণা দিয়েছিল যে আমার আশেপাশের বন্ধু দেশগুলো, ইরান কিন্তু তার পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রিগুলোকে বন্ধু দেশ বলে গণ্য করে এবং সেভাবেই তারা সব বিবৃতিতে উল্লেখ করছে। তো ইরান একবারের জন্য কাউকে শত্রু বলেনি। ইরান বলেছে আমার পার্শ্ববর্তী বন্ধু দেশগুলো, বিশেষভাবে জিসিসি কান্ট্রিগুলো, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত যে দেশগুলো আছে, সেই দেশগুলোর ব্যাপারে ইরান বরাবরই বলেছে যে যদি এই দেশগুলো, এই দেশের কোনো একটি তাদের স্থল, জল বা আকাশ সীমা আমার শত্রুকে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলকে ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশটি শত্রুপক্ষের মিত্র বলে গণ্য হবে এবং আমার জন্যে সেই দেশটি টার্গেট করব আমি, আমাকে টার্গেট করবার অধিকার দেবে, এন্টাইটল করবে। ইরান একবার না, এই কথাটি অন্তত 10 বার বলেছে ইরানে হামলার ইমিডিয়েট আগে, পরেও বলেছে অনেকবার। তো ইরান তো বলেই দিয়েছে যে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে ইরান কোনো একটি দেশকে শত্রু দেশ বলে গণ্য করবে।
তো তারা তাদের এই দেশগুলো, যেসব দেশের নাম দেওয়া হয়েছে স্টেটমেন্টে, এই দেশগুলোতে প্রত্যেকটি দেশে মার্কিন সামরিক স্থাপনা আছে, বিমান ঘাঁটি আছে, সেখানে নানা রকম অস্ত্র আছে, বিমান আছে, যুদ্ধ বিমান, অনেক কিছুই আছে সেখানে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যুক্তরাষ্ট্রের। তো এই জন্যে বৈধভাবে, জাস্টিফাইবলি সেই দেশগুলো, যে যে দেশ যুক্তরাষ্ট্রকে সুবিধা দিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা করতে, বৈধভাবে, যৌক্তিকভাবে সেই দেশগুলো ইরানের হামলার যোগ্যতা অর্জন করেছে, তারা আসলে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। তো ইরান যখনই আক্রান্ত হয়েছে তারা চেষ্টা করেছে সিভিলিয়ান এরিয়া এড়িয়ে যেতে, এবং বিশেষভাবে মার্কিন স্থাপনা এবং কৌশলগত জায়গাগুলো তারা হামলার টার্গেট বানিয়েছে। ইরান দু একটি জায়গায় হয়তো ব্যতিক্রম হয়ে থাকতে পারে, কিন্তু ইরান বরাবরই বলেছে যে তারা বেসামরিক অঞ্চলকে, বেসামরিক নাগরিকদের টার্গেট করবে না, এবং করেও নি। আচ্ছা, এবং এমন কিছু বিষয় ঘটেছে, ইসরায়েল বেশ কিছু হামলা করেছে এই জিসিসিভুক্ত দেশগুলোতে, সিভিলিয়ান এরিয়ায় হামলা করেছে, এবং বেসামরিক কাজে ব্যবহার করা হয় এমন স্থাপনায় হামলা করেছে, এবং এমনভাবে করেছে যাতে দোষটি হয় ইরানের, যে ইরান এগুলো করছে, কিন্তু আসলে করছিল ইসরায়েল। তো এইসব বিষয় ঘটেছে। তো এখন এই যখন ইরানের পলিসি, এবং সেটি একেবারে এক্সপ্রেস ঘোষণা করা, তখন বাংলাদেশ যদি বলে যে এই পার্শ্ববর্তী দেশগুলোর সবরিনটির ভায়োলেশনের জন্য আমরা নিন্দা করি, তো সেই দেশগুলো নিজেরাই ডিসাইড করেছিল যে তারা তাদের সবরিনটিকে তারা ঝুঁকি করবে, ঝুঁকির মুখে ফেলে দিবে, এবং দিয়েছেও। তো এখানে ইরানকে এইভাবে দোষারোপ করা, কন্ডেম করা, এরকম শক্ত ভাষা ব্যবহার করা, তাহলে নিঃসন্দেহে ইরানকে অ্যান্টাগোনাইজ করেছে বাংলাদেশ, শত্রুভাবাপন্ন করে তুলেছে। আর ফলস্বরূপ ইরান এখন আমাদের জাহাজ আসতে দিচ্ছে না। তো গত 11 মার্চ, যেটি বলছিলাম শুরুতে, যে 11 মার্চ প্রথম চেষ্টা করা হয় এমভি বাংলার যাত্রাকে ছাড় করাবার হরমুজ দিয়ে। তো 11 মার্চ থেকে শুরু করে একেবারে ঠিক 1 মাস হয়েছে। তো এখন আমাদের কূটনীতি কতটা ব্যর্থ হয়েছে, এই সরকারের কূটনীতি, সেইটি বোঝা যায় যে আজ আবার সেই জাহাজ আটকে পড়লো, দ্বিতীয়বারের মতো অনুমতি চেয়েও পেল না। দীর্ঘ 1 মাসে একটি জাহাজকে ছাড় করাতে পারল না এই সরকার, এই সরকারের কূটনীতি। কি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা আমাদের। প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাবেন এটি কি স্বাভাবিক? 1 মাস ধরে এই সরকার কি করেছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে, কি তৎপরতা তারা চালিয়েছে, যে 1 মাসের মধ্যেও ইরানকে কনভিন্স করতে পারেনি যে একটি জাহাজ ইরান ছেড়ে দিবে, হরমুজ প্রণালী পার হতে পারবে সেই জাহাজটি। তো এইটি যেমনি লজ্জার, তেমনি আমাদের জন্য বিশাল ক্ষতির কারণ হচ্ছে। একটি কেন, আমি তো মনে করি ইরানের সঙ্গে এরপরও আমাদের নেগোশিয়েট করবার সুযোগ ছিল। ইরানের সঙ্গে বসতে হতো, রিপিটেডলি বসতে হতো। ঢাকায় সেই কাজটি করা যায়, ইরানের দূতাবাস আছে, রাষ্ট্রদূত আছেন, তার সঙ্গে ঘন ঘন বৈঠক করা যেত, অ্যাপোলোজাইজ করা যেত। সেই অ্যাপোলজি তো নিউ ইয়র্ক টাইমসে ছাপা হওয়া লাগবে না, এটি দ্বিপাক্ষিক ব্যাপার হতে পারত। ইরানকে বিষয়টি বোঝানো যেত যে আমাদের এইভাবে কথা না বলে উপায় ছিল না, বাট আমরা তো তোমাদের বন্ধু, তোমরা খোঁজখবর নিয়ে দেখো, বাংলাদেশের মানুষের পালস তোমরা রিড করো। ইরানি দূতাবাসের কর্মকর্তারাও নিজেরাও জানবেন যে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ক্রেজি, বলবো আমি, ইরানের বিষয়ে কতটা অবসেসড বাংলাদেশের মানুষ, কতটা বন্ধু সুলভ, এবং ইরানের সাফল্য কামনা করছে বাংলাদেশ সব সময়। তো সেই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরলে এই বিষয়ের একটি সুরাহা হতে পারত, আর এই 1 মাস ধরে এই টাগ অফ ওয়ার ইরানের সঙ্গে আমাদের চালাতে হতো না। সো দেখা যাক সরকার কি করে। সরকার এখনও চেষ্টা করলে আমি বলবো সময় ফুরিয়ে যায়নি, হয়তো এই বিষয়ে কিছু একটা করা যাবে, ইরানকে কনভিন্স করা যাবে, যাবে না এরকম কোনো বিষয় নেই। সো প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।